এই সব সম্পত্তি যদি শিবার নামেও থাকে, তবু ও কি ওর দিদিকে ফেলে দেবে? নাকি কৃষ্ণার কথা একবারের জন্য ভাববে না? এখনো ভাই বোনে ভালোবাসার লেনদেন হলো না, সম্পর্কের লেনদেন হলো না, সম্পত্তির লেনদেন নিয়ে মারামারি লেগে যাচ্ছে। কেন এরকমটি কেন হবে? আগে যে পরস্পরকে ভালোবাস। একদমই তাই। আর তাছাড়া মা, শিবা তো এখনো অনিরুদ্ধকেই দেখেনি। ও আসার পরেই তো ওর মায়ের চিকিৎসার জন্য ওকে বিদেশে চলে যেতে হয়েছে। অনিরুদ্ধ তো কত ভালো ছেলে, তবে এটা আমার বিশ্বাস, অনিরুদ্ধ কৃষ্ণাকে কিছুতেই বাপের বাড়ির ভাগ নিতে দেবে না। আর মা, কৃষ্ণার বিয়েটা তো আমাদের হাতের মধ্যে ছিল না, হঠাৎ করেই হয়ে গেল। তবে আমার ইচ্ছা কি জানো তো, অন্যের বিয়েটা অনেক বড় করে ধুমধাম করে দেব। ও না হয় বিয়ের পর ব্যবসা যদি করতে চায় তখন করবে, আর যদি দরকার পড়ে তাহলে না হয় ভাই বোন দুজন মিলে একসঙ্গে ব্যবসা করবে। তার তো কোনো সমস্যা নেই, বলো? আমার টোটো দাদা, আমার দাদু ভাইদের আমি চিনি, এতটুকু থেকে দেখছি তো, জন্ম থেকে আমি চিনি ওরা কেমন কেমন মনের মানুষ। আর তাছাড়া আমার বড় বৌমা, শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ ওদের ভেতর এমন ভাবে গেঁথে দিয়েছে যে ওরা অন্যায় দাবি করতেই পারে না। ওরা সম্পত্তি নিয়ে মারামারি করবে না। এমনকি ওদেরকে যদি সম্পত্তি দেওয়া হয়, দেখা যাবে উল্টেও ওরা কৃষ্ণাকে, মুন্নিকে, এমনকি শিবাকে সম্পত্তি দিয়ে দিয়েছে। ওরা নেবে না, কিছুতেই নেবে না। ওরা উপযুক্ত, ওরা মানুষ হয়েছে। সেই তো, যা আছে সবকিছু তো ওদেরই থাকবে। আমরা আর কটা দিনই বা আছি, যে কটা দিন আছি সে কটা দিন ভালোভাবে খেয়ে দিয়ে কৃষ্ণের নামে কাটিয়ে দিতে পারলেই হলো, ব্যাস। নিখিল শোন, আমার কথা শোন, আমার কথা শোন। দেখ, একটা বাচ্চা ছেলে, সে হঠাৎ করে তার জন্ম পরিচয় জানতে পারলো। এটা একটা মানুষের কাছে কত বড় ধাক্কা। তার উপর তোদের বাবা এত বড় সম্পত্তির পাহাড় ওর মাথার উপর চাপে দিয়ে চলে গেছে। ও বেচারা সামলায় কি করে বলতো? ও বেচারা তোদের কাছে একটু সময় চেয়েছে। এইটুকু দাবি তো করতেই পারে। একটু সময় দিয়ে আমার মন বলছে ও কিছু না কিছু একটা উপায় বার করবে। ও বুদ্ধিমান ছেলে। আর শ্যামা, নিখিল, এই সময় এরকম ভয়ঙ্কর অবিশ্বাস করলে ওর মন ভেঙে যাবে, কষ্ট পাবে। এরকম করিস না, করিস না বাবা, নিখিল, করিস না। সেই তো, দুধের শিশু থেকে কারোর কোল ছাড়াই এত বড় হয়ে গেল আমার ছেলেটা। আর যখন এতদিন পরে আমি ওকে ফিরে পেয়েছি, তখন বিশ্বাস অর্জনের জন্য এইটুকু সময় তো আমাদের ওকে দেওয়া উচিত। দেখ, আমি এখনই যাচ্ছি, গিয়ে অরুণের সঙ্গে কথা বলছি, বড় বৌমাও থাকবে, তার সঙ্গেও কথা বলবো। আমি বললেও ঠিক ঠিক বুঝবে। আমি আসছি, আমি যাই, কথা বলি। নিখিল, ছেড়ে দে না। সবাই যখন চাইছে আর শ্যামাও যখন চাইছে, তখন ও যেটা চাইছে সেটা করতে দে না। কেন জোর করছিস? শিবা, তুই আমার ছেলে। দেখ, তোর কষ্টটা বুঝতে পারলেও একটা কথা না বলে থাকতে পারছি না। তোর বাবা কিন্তু নিজের কথা ভেবে না, সবার কথা ভেবে তবেই এই প্রস্তাবটা তোকে দিয়েছিল। বাবার উপর এইটুকু ভরসা করতেই পারতিস বাবা। মা, তোমরা আমাকে ভরসা করতে পারলে না, না তাই এত তড়িগড়ি করে ভাগ করতে চাওয়া। শিবা, তুই কিন্তু আবার আমাদের ভুল বুঝছিস। না মা, তোমরা চাইলে এই সম্পত্তি আমি এক্ষুনি 5 ভাগ নয় 4 ভাগ করে দিতে পারি। এই সম্পত্তি থেকে না আমার কানা করিও চাই না, কিন্তু আমি অবিশ্বাস নিয়ে থাকতে পারবো না। আমাকে মুক্ত করে দাও। শিবা, শিবা বাবা, আমার কথাটা শোন একটু। শিবা শোন। ভাই, ভাই আমার কথাটা শোন। আমার লক্ষ্মী ভাই, তুই বাবাকে ভুল বুঝিস না। ভাই আমার কথাটা শোন। ভাই, ভাই। শ্যামাদা, ছোট কথা তুমি বুঝতে পারছো না। ও যদি এখন এইভাবে ছেড়ে চলে যায়, তাহলে তো আমি আমার ছেলেকে আবার হারিয়ে ফেলবো। না না ছোট কথা, আমি এটা কিছুতে হতে দেবো না। কিছুতে আমার শিবা আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, কোথাও না।
শ্যামাকে জোর করো না, ও যা বলছে তাই হবে। এই তো পথে এসো বাবা। শিবা তো দেখছি একদম তৈরি ছেলে, পাঠিয়ে অভিনয়টা করছে, কিন্তু নিখিলের মতন জেদি ছেলেকেও কুপকাত করে দিচ্ছে। ব্যাপারটা তো এত সহজ নয়। দেখো, নিখিল কিন্তু ব্যাপারটা সন্দেহ করেছে। কোন বিষয়টা? হ্যাঁ, বাবার এই সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া, তারপর উইল বানানো, হঠাৎ করে এত বড় একটা ডিসিশন নেওয়া, এই পুরো ব্যাপারটা কি নিখিল ভাবছে একটা ফ্রড হয়েছে, তাই জন্য সন্দেহ করছে। আর এমন হঠাৎ মনে হওয়ার কারণ কি? সন্দেহ করছে কারণ তুমি সম্পত্তি লিখে দিতে রাজি হওনি। তুমি যদি সম্পত্তি লিখে দিতে, সবাইকে সমানভাবে ভাগ করে দিতে, তাহলে নিখিল সন্দেহ করতো না। তুমি দাওনি, রাজি হওনি, তাই জন্যই সন্দেহটা করছে। সে তো আমি আপনার কথাতে করেছি। হ্যাঁ, আমি জানি, ভালো কাজ করেছো, খুবই ভালো করেছো। তবে এখন আমি যেরকম বলবো সেরকম করো, তাহলে সমস্যা মিটে যাবে। কি করতে হবে বলুন? নিখিল কিন্তু চাইছে এখন ওই মুখার্জি উকিলের সঙ্গে দেখা করতে। আমি চাই ও মুখার্জি উকিলের সঙ্গে দেখা করার আগে তুমি ওনার সঙ্গে দেখা করো, তুমি ওনার কাছে পৌঁছে যাও। গিয়ে গিয়ে কি করবে মানে? তুমি তোমার কাজ করবে। আরে বাবা, নিখিল পৌঁছানোর আগে ওনাকে সরিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওরকম হুট করে বললে কিছু করা যায় নাকি? আরে বাবা, টার্গেটকে তো আগে থেকে স্টাডি করতে হয়। আর এরকম আপনার কথা শুনে আমি যাই আর বাড়ির লোক দেখে আমাকে আবার জেলে ঢুকিয়ে দিই, তাই তো? বাবা, নেকাও মারছো নাকি? তুমি এতদিন যে কাজটা করতে সেই কাজটাই করবে? এসব কাজ তোমার কাছে নতুন নাকি? হ্যাঁ, ততক্ষণ আমি বরঞ্চ নিখিলকে একটু এদিকে আটকে রাখবো, আর তুমি ততক্ষণে ওনাকে সরিয়ে দেবে, বুঝেছো? এরকম দুম করে বললে না হয় না, সবকিছু না আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়। প্ল্যান সব করা আছে। এনো, এটা ধরো, এটা হচ্ছে ওনার বাড়ির ঠিকানা। কিছু একটা বলে ওনাকে বাড়ি থেকে বের করো। আরে বাবা, তোমার ওই এক্সট্রা সিম কার্ড গুলো আছে, ওখান থেকে ফোন করবে, বাইরে বের করো, তারপর বাকিটা তোমার উপর। আর লোকটাকে ফোন করলেই যে লোকটা আসবে তার গ্যারান্টি কে নেবে? শোনো, ওই উকিলের বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তো ওনাকে যদি টাকা দেওয়ার নাম করে ডাকো, উনি কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস, তখনই তোমার কাজটা সেরে ফেলতে হবে। ধুর বাবা, এরকম হঠাৎ করে এই দুপুরবেলা আমি মার্ডার করে তারপরে ওই বডিটাকে লোপাট করবো কোথায় শুনি? সবই যদি আমি বলে দিই তাহলে তুমি কি করবে? নিজে মাথাটা লাগাও। দেখো, ওই উকিলের কাছে যদি নিখিল পৌঁছে যায়, উকিল কিন্তু মিথ্যে কথা বলতে পারবে না। উনি কিন্তু একদমই মিথ্যে কথা বলতে পারেন না, আমি জানি সেটা। নিখিল যেটা করবে উনি সত্যি কথা বলে দেবেন, আমরা দুজনই ফেসে যাবো। আরে বাবা, কি মুশকিল! এইসব খুন করার অর্ডার না একটু আগে দিতে হয়, এরকম দুম করে বললে হয় না, বুঝলেন? এরকম হঠাৎ করে বললে কাজটা করা যায় না। আর এরকম আমি খুনটা করে আমি তারপর জেলে যাই, সেটা তো আর আমি চাই না, তাই না? দেখো শিবা, কোনো মতেই নিখিলকে ওনার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। হ্যাঁ, নিখিলকে আমি এখানে আটকে রাখছি, তুমি ওদিকে কাজটা সেরে ফেলো। নিখিল যদি ওনার কাছে পৌঁছে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু তুমিও ফাঁসবে, এটা মাথায় রেখো। নিখিল, এই যা পিছু রেখে ফেললাম। বলছি যে কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, বেরোচ্ছি। ও, তা এখন কোথায় বেরোচ্ছিস বাবা? অফিসে যাচ্ছি মা, রোজ তো এই সময় অফিসে যাই। সে আর জানবো না, তুই যে রোজ এই সময় অফিস যাস, কিন্তু আজকে যে তোর ছোট দাদু ভাইকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবা, হ্যাঁ তুই একা যাচ্ছিস তাই জিজ্ঞেস করলাম। আজ থাক মা। রাগ করেছিস না ছেলেটার উপরে? রাগের বিষয় না, আমার কিছু কাজ আছে তাই অফিসে যাচ্ছি। রাগ করেছিস? মিছি মিছি রাগ করছিস বাবা ছেলেটার উপরে? হ্যাঁ, কেন রাগ করছিস? ওরে বাবা, সেই কাজেই তো তোর নিয়ে যাওয়ার কথা ছিল ওকে। এত সাজানো গোছানো হলো কেন? তুই তো বললি যে ওকে অফিসে নিয়ে যাবি সঙ্গে করে, নিয়ে যাবি না? তা ছিল, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আর সেই জন্যই আমার মনে হয় না যে লয়ারের সাথে আজ আমাদের আর দেখা হবে। আর এমনিতেও আমার কয়েকটা অন্য মিটিং আছে যেখানে শিবাকে দরকার নেই, তাই আজ থাক। আমি বরং কাল ওকে নিয়ে যাবো। নিখিল, আবার বলছি, তুই মিছি মিছি রাগ করছিস ছেলেটার উপর। ওর দিকটাও তো একটু ভেবে দেখা উচিত নাকি? হ্যাঁ, ওকেও তো একটু ভরসা আমাদের করতে হবে। মা,
ভরসা করছি না তোমায় কে বললো? আমি তো বলছি আমার অন্য কিছু কাজ আছে, আর শিবাকে নিয়ে গেলে ও বোর হবে, তাই ওকে কাল নিয়ে যাবো। নিখিল, মায়ের কাছে কোনোদিন কিছু লুকোতে পেরেছিস তুই? স্পষ্ট দেখতে পাচ্ছি নিজের সন্তানের ওপর এক রাস অভিমান হয়েছে তোর। হ্যাঁ, না সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা, হয়নি বলবো না। এখন অন্য কথা শোন, বলছি যে আমি কথা বলেছি তোর বড়দা ভাইয়ের সঙ্গে, এখন আসছি তোর সঙ্গে কথা বলতে। হ্যাঁ, এই বাড়িতে এই পরিবারের কেউ আর কোনোদিনও কাউকে ঠকাবে না, আমি জানি, এটা আমার বিশ্বাস। একদমই তাই। বলছি আমি বরং গিয়ে একবার শিবাকে ফোন করে আসি। ওমা, তুমি একটু আমার সঙ্গে চলো না রান্নাঘরে, কি কি আইটেম হবে একটু বলে দেবে। এসো। এই মেজো, বলছি আমাকে কি একেবারেই বাদ দিয়ে দেবে নাকি? হ্যাঁ বর্দি ভাই, আজকের জন্য তুমি বাদ। আচ্ছা বর্দি ভাই, সারাটা জীবন সংসারের এই সমস্ত দায়িত্বগুলো তো তুমিই পালন করে এসেছো, একটা দিন না হয় রেস্ট নাও, আজ তোমার ছুটি। ও মা, চলো না, আমি রান্না করবো সবার জন্য, তুমি দাঁড়িয়ে আছো দেখো। এসো। কি ব্যাপার দিদি, রান্না বান্না নিয়ে কথা হচ্ছিল বুঝি? অলোক, অলোক শোনো কি বলছে মেজো বৌমা। মেজো বৌমা বলছে মেজো বৌমা আজ রান্না করবে। হ্যাঁ, তাই নাকি মেজো বৌমা? বেশ বেশ। বলছিলাম যে আমি তো কালকে একটা বেশ কচি দেখে লাউ এনেছিলাম, আর বলুন তো নাকি আজকে চিংড়ি মাছ এনেছো না? তাহলে হবে নাকি লাউ চিংড়িটা বেশ জমিয়ে? ঠিক আছে মেসোমশাই, তাই হবে। বলছি সবার কাছে আমার একটা প্রস্তাব ছিল, কেউ কিন্তু না করতে পারবে না। ওমা, এই দিদি থাকতে ভাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে দেখি তো একবার কি থাকে। হ্যাঁ, আচ্ছা, অশোক তো বেশ কদিন হলো এসেছে, এসে ওর আশ্রমটা বেশ মন দিয়ে গোছাচ্ছে। চলো না আজকে খাওয়া দাওয়ার পর সবাই মিলে যাই, অশোকের আশ্রমটা দেখে আসি। আশ্রমে যাবে আজই? বুড়োর শখ কম না। বাবা, এতে রাজি না হওয়ার কি আছে? এটা উত্তম প্রস্তাব, সত্যিই তো। আমার অশোক কত বড় আশ্রম করেছে, সেখানে দুস্থ মহিলাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, কত লোকের উপকার হচ্ছে। আর সে আশ্রমে একবার চোখের দেখা না দেখলে হয়? যাবো, নিশ্চয়ই যাবো, আমরা সবাই মিলে যাবো, আজই যাবো। এটা কিন্তু দারুণ প্রস্তাব। অনিরুদ্ধও আসছে আর শিবাকেও নিয়ে যাওয়া হবে। আজই যাবে? কেন অশোক, আজকে গেলে তো ভালো, সবাই একসঙ্গে। ইনফ্যাক্ট আমিও কদিন ধরে ভাবছিলাম তোমার আশ্রমটা দেখতে যাব, আজই যাই সবাই। কিন্তু আমি বলছিলাম না 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 না, এখন আর কোনো ওজোর আপত্তি চলবে না। অলোক যখন একবার বলেছে আমরা আশ্রমে যাব, আজকেই যাব। আর তাছাড়া আমি জানি আমার অশোক কেন কিন্তু কিন্তু করছে, কারণ ওই আশ্রমে যেতে গিয়ে ওই পথেই তো ওর বাবা। তাই না রে অশোক? তুই ভাবছিস যে মায়ের কষ্ট হবে, সেই জন্য বারণ করছিস তো? হ্যাঁ, অমন করছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কষ্ট হবে না রে, হবে না। আর বলেও সেটা মেনে নিতে শিখতে হবে তো। আসলে আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে কি কারোর আর এনার্জি থাকবে, তাই ভাবছিলাম যদি আজ না হয় অন্যদিন হতো, সেটাই। কেন রে মেজা ভাই, আজকে যদি সবাই যেতে চায় তাহলে সমস্যাটা কোথায়? না না, সমস্যা কি? সমস্যার কোনো ব্যাপার না, সমস্যা কি আবার? নিখিল, বাদ দে ওর সমস্যার কথা, ছেড়ে দে তো। ও সমস্যার কথা কি শুনছে? আর শোন, আমরা যাবো যখন বলেছি আমরা যাবোই, আর কিসের সমস্যা? বেশ, তাহলে তাই হোক। মেজ বৌদি, তুই রান্না বান্না শুরু করো, আর আমি ব্যাস যাবো আর আসবো, ঠিক আছে? সবার সাথে বসে আগে খাওয়া দাওয়া করব, তারপরে মেজদা ভাইয়ের আশ্রমে যাব। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ
উনি আমাদের ফ্যামিলি লয়ার। কেন? What? কিভাবে? মানে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওনার বাড়ির লোকজনদের ইনফর্ম করছি। দেখুন কি হচ্ছে ছোট কর্তা? কি হলো নিখিল, চুপ করে গেলি কেন? ও নিখিল, কার ফোন? অমন করছিস কেন? মুখার্জি কাকু আর নেই মা। এই যে আপনি এটা কি গেম খেলছেন? হ্যাঁ, এসব না মাইন্ড আমার পোষাচ্ছে না, এবার এসব বন্ধ করুন। কি গেম খেললাম তোমার সঙ্গে আমি? গেম নয়, আপনি প্রত্যেকবার আমাকে একটা করে অর্ডার দিচ্ছেন, আর যখন আমি কাজটা করতে যাচ্ছি আমি দেখছি আপনি অন্য একজনকে দিয়ে কাজটা করাচ্ছেন। দিকটা তো ঘুরে আমার পিঠেই আসছে, তাই না? আমি ইচ্ছে করে করাইনি, ওনাকে সরানো দরকার ছিল তাই সরিয়েছি। মানে আপনি ইচ্ছে করে করেননি? মানে কি বলতে চাইছেন আপনি? তুমি যতক্ষণ ওনার বাড়িতে যেতে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর নিখিলও এখানে তাড়াহুড়ো করে ওনার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল। আমি কি করতাম বড়? হ্যাঁ, কি করতাম? তাড়াতাড়ি করে ওনাকে না সরিয়ে দিলে হতো, কোনো উপায় ছিল না। নিখিলবাবু আমাকে কিভাবে সন্দেহ করছিল দেখলেন তো, শুনলেন তো? আমার না এসব আর ভাল লাগছে না। আমাকে দিয়ে যা কাজ করানো আছে কাজটা করিয়ে আমাকে টাকাটা দিন, আর এবার আমাকে ছাড়ুন তো মশাই। আমি তো বলছি তোমায়, ইচ্ছে করে করিনি এবার আমি। আপনি না শুধু নিজের টুকু নিয়ে বোঝেন, আপনি বহুত বড় খতরনাক লোক। আপনাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই কাজ আমি কখনো করিনি। ওনারা আমাকে ছেলে ভাবছে, ওনারা নিজেদের সন্তানের সব রকম দায়িত্ব কর্তব্য সব পালন করতে চাইছে, আর আমি তাদের সাথে কি করছি? জি, আমি মিথ্যে কথা বলছি, আমি তাদেরকে ঠকাচ্ছি। এরকম না ইমোশন নিয়ে আমি খেলতে পারছি না। বাবা, বিবেক তো দেখছি জেগে উঠছে। আপনি না এসব বিবেক টিবেক ছাড়ুন, ওসব আপনি বুঝবেন না। যে পয়সার জন্য নিজের বাবাকেও খুন করাতে পারে সে আর কি বিবেক বুঝবে? একদম বাড়তি কথা বলবে না, হ্যাঁ? তোমার মুখে এসব সাধু কথা মানায় না। তুমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে ছিলে, আমি সব খোঁজ নিয়েছি তোমার ব্যাপারে। আর সংশোধনাগারে কি করতে গেছিলে? অপরাধ করার জন্য নিশ্চয়ই, ভালো কাজের জন্য যাওনি নিশ্চয়ই। তাই তোমার মুখে এসব ভালো কথা একদমই মানায় না। বললাম না আপনি এসব বিবেক টিবেক বুঝবেন না, ছাড়ুন না। কেন কিন্তু কথা বানাচ্ছেন? ঠিক আছে, আমার কথাটা শোনো। নিখিল চাইছে এই গোটা সম্পত্তি সবার মধ্যে সমানভাবে ভাগ করতে, কিন্তু আমি তোমাকে দিয়ে ঠিক উল্টো কাজটাই করাবো। কিভাবে? তুমি সবার সামনে যাবে আর গিয়ে বলবে এই গোটা সম্পত্তির মালিক তুমি, আর তুমি সম্পত্তি বিক্রি করতে চাও, ব্যাস। এই সম্পত্তি বিক্রি করে দিলে এই বাড়ির লোকেদের কি হবে? তোমার কি তাতে? এই গোটা পরিবারকে আমি পায়ের তলায় পিষে রাখবো, বুঝেছ? নিখিল সে আমার অনেক ন্যায় নীতি, তাই না? ওদের ছেলেকে দিয়ে ওদের পথে বসাবো, দেখো এবার। আপনি পরিষ্কার করে বলুন তো আপনি কি করতে চাইছেন, আর আমাকে ছাড়বেন কবে? ছাড়বো খুব তাড়াতাড়ি। এই সম্পত্তিটা বিক্রি করে দিই, তারপর তোমার বকেয়া টাকা তোমায় মিটিয়ে দেবো, তোমায় ছেড়ে দেবো। শুধু একটা সময়ের অপেক্ষা, জাস্ট। কবে আসবে সেই সময়? খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। আমার আশ্রমে একটা কাজ চলছে, কিছু মানুষকে ধর্মের কাজে আমি একটা জায়গায় পাঠাচ্ছি। সেই কাজটা হয়ে যাক,
তারপরে এই কাজে হাত দেব। কিরে, মেজ জেঠুর কাছে ধর্মের কথা শুনছিস? শ্যামা, ওই আর কি। শোন বাবা, মন দিয়ে শোন, আখেরে তোরই লাভ, বুঝলি? যা উড়নচণ্ডী হয়েছিস। তুমি কি শিবাকে কিছু বলতে এসেছিলে শ্যামা? না না মেজ দাদা, আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই আপনাদের গলার আওয়াজ পেয়ে এখানে আসলাম। বলছি মেজ দাদা, শিবাকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন, যাতে ও বোঝে। সে তো আমি সবসময় বলি। আমি তো বলি যে ফলের আশা করতে নেই, কর্ম করে যেতে হয়, ফল এমনিই চলে আসে। একদমই তাই। বলছি মেজ দাদা, কাল তো জামাই ষষ্ঠী, আর এবছর আমার প্রথম ষষ্ঠী অনিরুদ্ধ আসবে। আপনাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। সে তো আমি সবসময় আছি। বোনের বর আসছে? হ্যাঁ, তোকে বলেছিলাম না, ওর মায়ের চিকিৎসার জন্য বিদেশে গেছে, ও ফিরে এসেছে। জানিস বাবা, তোর বোন আজকে খুব খুশি। দেখ, মুখে না বললেও এতগুলো দিন হয়ে গেল স্বামীকে ছেড়ে, মনে মনে তো কষ্ট হবে। আমার আর এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না কেন বাবা? ভালো লাগছে না কেন? কি হচ্ছে আমাকে বল। এখানে আমি থাকলেই এই উইল টুইল খুন এইসব নিয়ে কথা হচ্ছে, আর এর মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা এই বিলে লিখে গেছে, কোনদিন যদি আমার আর তোমার ছেলে ফিরে আসে, তাহলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী সে একা হবে। শিবা, এবার চল, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মুখার্জি একবার ওয়েট করবেন, চল। সেদিনও আমি বলেছিলাম, আজও বলছি, ওই উইলের ব্যাপারে আমার একটা খটকা কিন্তু এখনো রয়ে গেছে। জানি না, আমি বুঝতে পারছি যে তুমি চাও না সম্পত্তি শিবা তোমার নামে লিখে দিবে। ও তোমার নামে সম্পত্তি লিখবে না, নিজের 5 ভাই বোনের মধ্যেও সম্পত্তি ভাগ করে দেবে। আমি একটু সময় চাই। বাহ, কিসের সময় চাস শিবা? সবকিছু হাতিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময়? মুন্নি, কেন বাবা? বাবা তো একটা ঠিকঠাক সলিউশনই বের করেছে, সেটাও চুপচাপ মেনে নিক না। তা নয় দিদি ভাই, তোমাদের সবার মধ্যে আমি এই সম্পত্তি ভাগ করতে চাই না তা নয়। যে মানুষটাকে দেখেছি আমার নিজের হাতে মারা যেতে, তার মারা যাওয়ার পর আমি তার শেষ ইচ্ছেটা আমি বদলাতে চাই না, তাই একটু ভাবতে চাই, সময় নিতে চাই। আর সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি বাবা মাকে সন্দেহ করছে। ওর মতো ছেলে যে এতটা বদরাগী, যে উইল নিয়ে এত অশান্তি করলো, সে সাডেনলি শান্ত হয়ে উইল চেঞ্জ করতে যাবে? আই ডোন্ট বিলিভ দ্যাট। এই হিসেবটা মিলছে না। আই এম শিওর অন্য কোনো। কি রে শিবা, তুই? দাঁড়াও শ্যামা। শিবা, তুই কোথায় গিয়েছিলিস? শিবা, আমি ভালোভাবে জানি তুমি মুখার্জি কাকুর বাড়িতে গেছিলে। এই পরিবেশটা আমার ভালো লাগছে না একদম। আর একেই এখানে সবকিছু আমার কাছে নতুন, আর তার মধ্যে এইসব আমার ভালো লাগছে না, তাই দুদিন আমি একটু ঘুরে আসতে চাই। কিন্তু বাবা দেখ, ওকে বাধা দিও না শ্যামা। মেজো জেঠুর সাথে আশ্রমে যেতে চাস, তাই তো? তুই যা, আমার মনে হয় খোলামেলা পরিবেশে তোর ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগে ফিরে আসিস, বুঝলি? ও মা, হ্যাঁ সে তো ফিরে আসবেই। আর শোন, আশ্রমের চারপাশটা খুব ফাঁকা, পুলিশ তোকে বলেছে শহরের বাইরে না যেতে। যদিও আশ্রমের এলাকাটা শহরের বাইরে বলা যায় না, তবুও। বলছি শোন না বাবা, তুই কিন্তু নিয়মিত খাওয়া দাওয়া করবি, কেমন? যদিও বা ওখানে নিরামিষ, শোন, নিয়ম কানুন কিন্তু সব মেনে চলবি, মনে থাকবে? আচ্ছা শিবা, আশ্রম থেকে অন্য কোনো জায়গায় পালিয়ে যাওয়ার প্ল্যান নেই তো তোর? ছোট কর্তা, তুমি তুমি কি বলছো এসব? ও আশ্রম থেকে পালাতে যাবে কেন? ও নিজের বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজনকে ছেড়ে খামোখা পালিয়ে কেন যেতে যাবে? আর দেখো, এতগুলো দিন তো নিজের বাড়ি,
পরিবার সবাইকে ছেড়েই বড় হয়েছে। আর যখন এতগুলো দিন বাদে আমাদের বাড়িতে একটু খুশির পরিবেশ ফিরে এসেছে, তুমি এসব অলক্ষণে কথা কেন বলছো? আমার বলার উপর সব নির্ভর করে না শ্যামা। তাহলে এগুলো কেন বলছো ছোট কর্তা? দেখো বাড়িতে জামাই এসেছে, যদি যদি কোনোভাবে শুনে নেয় তাহলে কি হবে? 1 মিনিট শ্যামা, কথাটা হঠাৎ আমার মাথায় এসছে ঠিকই, কিন্তু আমার কথাটা ফেলা যায় না। ছোট কর্তা, আবার তুমি একই কথা বলছো, কেন বলছো? বেয়ান এসেছে, কি ভাববে বলো তো এসব কথা শুনলে? আচ্ছা শিবা, বাড়ি ভর্তি লোকজন আছে তাই কি তুই আশ্রমে যেতে চাইছিস, নাকি তোর অন্য কোনো মোটিভ আছে? বলছি জামাই ষষ্ঠীর দিনে কাজটা নামিয়ে দিলেই তো শেষ। আর এই জামাই এসে বাড়িতে আছে, আমায় দেখে আবার কি ভাববে? আর তার আগে আমার 2 দিনের ছুটি ব্যবস্থা করুন তো। ছুটি কেন, কিভাবে? এই যে আপনি আজকে আশ্রমে যাচ্ছেন, আমাকেও নিয়ে চলুন না, আমিও থাকবো, থেকে আপনার সাথে ফিরে আসবো। ঠিক আছে, সে যাবে তো চলো, ভালোই তো, আমি রেডি হয়ে আসছি। পারবো না। কেন যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে আমি কিচ্ছু জানাতে পারবো না। একটা কথা আমি তোমায় জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা শিবাকে কি করে খুঁজে পেলে? মানে শিবা যে এই বাড়িরই ছেলে সেটা তোমরা কি করে শিওর হচ্ছ? আমি আবারও বলছি, প্লিজ আমার কথায় কিছু মনে করো না। ওমা অনিরুদ্ধ, কিছু মনে করবো কেন? দেখো তুমিও তো এই বাড়ির ছেলে, সবটা জানা তোমারও অধিকার আছে। আমি বলছি অনিরুদ্ধ, তুমি কৃষ্ণার বেনারসের চাচির কথা শুনেছ তো? আসলে উনি আমাদের ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন, তারপর উনি অসুস্থ হয়ে পড়েন আর মৃত্যুর আগে আমাদেরকে আমাদের ছেলের কথা জানিয়ে যান। सिर्फ कृष्णा का जन्म नहीं दिया बहू। মানে? तूने जुड़वा बच्चा का जन्म दिया था, तेरा एक बेटा भी था और उस बच्चा को मैंने बेच दिया। হ্যাঁ মা, সেটা আমি জানি, কিন্তু তারপর কি হলো? তাহলে নিশ্চয়ই তুমি এটাও জানো যে উনি আমাদেরকে একটা ছবি পাঠিয়েছিলেন, সেই ছবিতে ওই বাচ্চা ছেলেটির হাতে একটা ট্যাটু করা ছিল। হ্যাঁ, কৃষ্ণা আমায় বলেছিল, আর আপনারা মানে সেটার ব্যাপারে নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলেন। আর সেটা দেখে অনেকেই এসেছিল, আর তার মধ্যে এমন অনেকে এসেছিল যাদের নিজেদের বয়স আমাদের বিবাহিত জীবনের থেকে অনেক বেশি। আমি দেখবো না মামন। ছেলে বুড়ো অনেকেই মিথ্যে ছেলে সেজে এসেছিল, সবাই নকল ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে কিন্তু আমার শিবা আসেনি। আসলে কি বলতো, কৃষ্ণের ইচ্ছে আমরা এবার কি করে জানবো? দেখো অনিরুদ্ধ, ভাগ্য বলো আর দুর্ভাগ্যই বলো, যেদিন বাবা চলে যান, মানে তোমাদের দাদানের যেদিন অ্যাক্সিডেন্ট হয়, সেদিনই প্রথমবার শিবার সঙ্গে আমাদের দেখা হয়। ওই তো মেজদাদাকে সঙ্গে করে বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আর তারপর প্রথমবার শ্মশান যাত্রী হিসেবে ওই বাড়িতে আসে। জানো তো, ওকে যেদিন আমি প্রথমবার দেখেছিলাম বেশ মায়া হয়েছিল। ভাবলাম বাচ্চা ছেলে সকাল থেকে কিচ্ছু খায়নি, নিজে হাতে করে খেতে দিয়েছিল। আর ও যখনই খাবারটা খেতে গেল তখনই ওর হাতের ওই ট্যাটুটা আমাদের চোখে পড়লো। বাবা
তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। তারপর আমরা অনেক রকমের জিজ্ঞাসাবাদ করলাম, সবটা জানলাম যে ওর ট্যাটুটা ছোট থেকে ওর হাতে আছে। এমনকি আমরা ওর চাচির ছবি পর্যন্ত দেখিয়েছিলাম, আর চাচিকে ও চিনতে পারে। আর এটাও জানতে পারলাম যে ওকে যেখানে বিক্রি করা হয়েছিল সেখানে চাচি যেত। ব্যাস, এই সবটা জানার পর এটাই বুঝলাম যে শিবাই আমাদের হারিয়ে যাওয়া সন্তান। মা, তার মানে এটা ছাড়া আপনারা আর কোনো প্রমাণ পাননি? পেয়েছি তো, মায়ের মন দিয়েছে সাক্ষী, আর বিজ্ঞান সেই ধারণাকে সত্যি বলে ঘোষণা করেছে। আসলে তোমার শ্বশুর মশাই ডিএনএ টেস্ট করিয়েছিলেন, আর তারপরেই জানা গেছে যে শিবা আমাদের সন্তান। কি হলো ছোট কথা, বলো না কি লেখা আছে, আমি পারছি না। কি হয়েছে ছোট কথা, কি হয়েছে বলো না আমাকে। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। কৃষ্ণা বলল যে তুমি একটু অস্থির হয়ে রয়েছো, কিছুতে এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছো না। কি হয়েছে আমাদের বলো না, বলো। মা, আমি শিবাকে নিয়ে যেটা ভাবছি সেটা আপনাদের সবাইকে আমি বলবো, কিন্তু শিবার আড়ালে নয়। ও একবারই বাড়ি ফিরে আসুক, তারপর সবার সামনে আমি সত্যি কথাটা বলবো। আচ্ছা বেশ, তোমার যখন তাই ইচ্ছা তাই বলো, কিন্তু বলো, কিছু মনের মধ্যে লুকিয়ে রেখো না। হ্যাঁ মা, আমি কিচ্ছু লুকাবো না, কিন্তু আপনাকে একটা জিনিস প্রমিস করতে হবে, আপনি কোনোভাবেই রিয়াক্ট করবেন না। কিন্তু কি বলতে চাইছো অনিরুদ্ধ? কোন ব্যাপারে রিয়াক্ট করবো না আমরা? না না ছোট কথা, তেমন কিছু না আসলে। শ্যামা, আমার কথা বলতে দাও। অনিরুদ্ধ, তুমি কি বলতে চাইছো? তোমার কি শিবার ব্যাপারে কিছু মনে পড়েছে? যদি কিছু মনে পড়ে থাকে আমাদের ক্লিয়ারলি বলো প্লিজ। বাবা, বাবা আপনি প্লিজ এত ব্যস্ত হবেন না। না না, আমি ব্যস্ত হচ্ছি না, তুমি বলো না তুমি কি বলতে চাইছো, আমাদের ক্লিয়ারলি বলো। বাবা, এতদিন ধরে শিবা এই বাড়িতে আছে, কিন্তু আমি তো ওকে দেখিনি, আর এখনো নেই। ও কাল ফিরে আসুক, তারপর আমি আপনাদের সবকিছু বলবো, সব সত্যিটা বলবো। আমার মনে হচ্ছে এখন যদি আমি এই কথাগুলো আপনাদের বলে দিই আর কোনোভাবে ওই খবরটা পেয়ে যায়, তাহলে আরো নাগাল পাওয়া যাবে না। নাগাল পাবে না মানে? কেন নাগাল পাবে না? ও তো এই বাড়িরই ছেলে। কি হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইকে নিয়ে এখনো দুশ্চিন্তাটা চলছে, ভাই এই ব্যাপারেই এখনো আলোচনা হচ্ছে, তাই তো? কৃষ্ণা, ব্যাপারটা ওরকম না, মানে আলোচনা বা টেনশন ওরকম নয়। তাহলে কি অনিরুদ্ধ বাবু? আমি তো সকাল থেকে দেখছি আপনি ভাইকে নিয়ে চিন্তা করেই চলেছেন। এই অস্বস্তিটা আপনার কিছুতেই কাটছে না। আমি তো আপনাকে এতবার করে বারণ করছি, আপনি তাও আমার কথাটা কেন শুনছেন না বলুন তো? আর বাবা, বাবা ও তো তোমার ছেলে নাকি? আমি তো দেখছি শিবার কথা শোনা মাত্রই তুমি একেবারে ভুরু কুচকে ওর ব্যাপারে ভাবতে শুরু করে দিচ্ছ। আমার এসব আর ভাল লাগছে না। ও ঠামি, তুমি সবাইকে কিছু বলো না। কৃষ্ণা, ব্যাপারটা সেরকম নয়, আমি সন্দেহ করছি না, আসলে আমি দোলাচলে রয়েছি। বাবা, এই দোলাচলটাকে কাটাতে হবে। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, দেখো তুমি যদি এরকম করো
তাহলে মা কষ্ট পাচ্ছে না বলো তো? আর ভাইয়ের দিকটাও একবার ভেবে দেখো, ও এতগুলো দিন পরে এই বাড়িতে ফিরে এসেছে। ও যদি এসে দেখে এরকম সন্দেহের পরিবেশ চলছে, তাহলে ওর কেমন লাগবে বলো তো? অনিরুদ্ধবাবু, আপনি প্লিজ বলুন, আপনি কি জানেন? দেখুন, এভাবে দোটানার মধ্যে রাখার কিন্তু কোনো মানে হয় না। কৃষ্ণা, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো। তুমি বিশ্বাস করো, আমারও ইচ্ছে করছে যে এখন আমি সবাইকে বলে দিই যে আমি শিবাকে কোথায় দেখেছি, কি অবস্থায় দেখেছি। কিন্তু কিন্তু কি অনিরুদ্ধবাবু? দেখুন, আপনার যখন ইচ্ছে হচ্ছে তখন আপনি আপনাকে আটকাচ্ছেন কেন? আপনি বলুন না, আপনার কি মনে পড়েছে? কৃষ্ণা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এখন এই কথাগুলো বলতে পারবো না, আমাকে অপেক্ষা করতেই হবে। আর কত অপেক্ষা? কিসের অপেক্ষা অনিরুদ্ধবাবু? কৃষ্ণা, এই বাড়ির মানুষগুলো আমারও আপনজন। এরা যেমন তোমার বাড়ির তোমার আপন, তেমন আমারও। আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না যে কেউ এদের সবার সাথে প্রতারণা করছে, এদের ঠকাচ্ছে। আপনি কি বলছেন অনিরুদ্ধবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের প্রতারণা? কে আমাদেরকে ঠকাবে? অনিরুদ্ধ, কে ঠকাবে আমাদের? শিবা? কৃষ্ণা, দেখলে তো, আমি এই জন্যই চাইছিলাম না এই কথাগুলো এখন হোক। তুমি আলোচনাটা থামাতে গিয়ে কোন দিকে আলোচনাটা ঠেলে দিচ্ছ বলো তো? উফ, কৃষ্ণা, কি হচ্ছেটা কি? কেন তুই জোর করছিস অনিরুদ্ধকে? ও তো বলছে যে শিবা যখন ফিরে আসবে তখন শিবার সামনে কথাটা বলবে। দেখ, অনিরুদ্ধ ভদ্র ছেলে, হতেই তো পারে আড়ালে কথা বলা ওর অপছন্দ। কৃষ্ণা, তুমি আমায় ভরসা করো তো?